তারা মনে করলে আমি বিনা পারিশ্রমিকে আমার চেম্বার থেকে মামলাটি করব। আনিসা আহমেদের জন্য সুপ্রিম কোর্টের দ্বার উন্মুক্ত। একটা মানবিক কারণে, একটা মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে একটা মেয়ে পরীক্ষা দিতে পারে না, সে কারণে তার জীবনটা নষ্ট হয়ে যাবে, এরকম একটি বোধ থেকে আসলে আমি প্রথমত চিন্তা করেছি। আমি চেষ্টা করেছি তার যোগাযোগ করার জন্য। আপনি যেটা বলেছেন যে দৈনিক ইত্তেফাক ব্রেকডাউন প্রথমে দিলেও আসলে ফটো কাট করেছে অন্যান্য পত্রিকাগুলো। এই মেয়েটির বিষয়টা কিন্তু তাদের সাথে ভিন্ন, কারণ এটা অত্যন্ত মানবিক। যে হয়তো মেয়েটা চিন্তা করছে আমি যদি একটা পরীক্ষা দিতে পারি নাই, আমি আর পরবর্তী পরীক্ষার জন্য আর প্রিপারেশন না নিই, হয়তো হতাশ হয়ে যাবে। তার এই হতাশা থেকে কাটানোর জন্য তাকে অনেকটা আশ্বস্ত করার জন্যই আমার মূলত উদ্দেশ্য ছিল। তাই আপনি খেয়াল করে দেখবেন যে আমি ফেসবুক পোস্টে কিন্তু আইনি সহায়তার বাইরেও তার প্রক্রিয়াগত বিষয়টি বলেছি। আমার বিশ্বাস যে কারণে তার মায়ের অসুস্থতার কারণে সে যে বিলম্ব হওয়ার কারণে পরীক্ষা দিতে পারেনি, সেটা সরকার বিবেচনা করবে, বোর্ড বিবেচনা করবে। যদি কোনো বোর্ড সরকার বিবেচনা নাও করে, তাহলে এই আনিসা আহমেদের জন্য সুপ্রিম কোর্টের দ্বার উন্মুক্ত। সেই ক্ষেত্রে আমি একটা রেফারেন্স আকারে দিয়েছি। আপনি খেয়াল করে দেখবেন যে 2000 সালে মতিঝিল মডেল স্কুল এবং কলেজের 132 জন শিক্ষার্থী মানবিক বিভাগের যাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছিল, বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন, এমন একটা হতাশাজনক অবস্থায় আমরা একটা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করি। সেই রিট পিটিশনটা দায়ের করার পরে আদালতের নির্দেশে পরীক্ষা শুরু হওয়ার 2 দিন আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এনে বলা হয় তাদের পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করুন। এমন ঘটনা আছে যে শিক্ষার্থীরা সারা রাত ওয়েট করেছেন, ভোরবেলার দিকে অ্যাডমিট কার্ড নিয়ে সেখান থেকে সরাসরি পরীক্ষা কেন্দ্রে গেছেন। তো এই উদাহরণটা তাকে দেওয়ার অর্থ ছিল যে সেজন্য মনে করে যে না, এমন একটা রেফারেন্স আছে যে রেফারেন্সের কারণে আমি আশ্বস্ত হতে পারি। আমার মূল উদ্দেশ্য ছিল তাকে আশ্বস্ত করা, পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, কেউ যেন ব্যাহত না হয় এবং সে যেন আস্থা রাখতে পারে। আমি কিন্তু ফেসবুক পোস্ট দিয়ে শুধুমাত্র আমি বসেছিলাম না, আমি আসলে অপেক্ষা করছিলাম যে কেউ রেসপন্স করে কিনা। এই ছাত্রীটির যেখানে কেন্দ্র ছিল, ওখানে একটা ছাত্রদল কর্মী তার নিজের পরিচয় দিয়ে আমাকে তার কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের কাছে যোগাযোগ করে দিয়েছে। আমি তাকে যখন ফোন করেছি, তিনি বলেছেন তিনি আমাকে বাই নেম চিনেন। তখন তিনি আমাকে কথা বলেছেন, পরিস্থিতি বলেছেন। তিনি বলেছেন যে এই ঘটনার পরপরই তার শিক্ষকরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন। তো তার পরিপ্রেক্ষিতে আমি তার কাছ থেকে আনিসা আহমেদ, তার নামটি আমি শুনি। আরেকটি কথা বলি, প্রথম যখন নিউজটি হয়েছে, মেয়েটা এত বেশি পাজল ছিল, অনেকে কিন্তু নামটাও সঠিকভাবে বলতে পারে না। কেউ বলছে আয়েশা, কেউ বলছে ওর নাম হচ্ছে আনিসা আহমেদ। তার মা আমাকে আরেকটা নাম্বার দিয়েছে যে আপনি কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেন। তো হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার পরে যখন উনি আমার কথা বলেছেন, তার একটাই মাত্র কথা ছিল, আমার মেয়ে কি বাকি পরীক্ষা দিলেও কি তার ফলাফল আসবে কিংবা পরীক্ষা দিতে পারবে কিনা। আমি বললাম যে দেখেন এই প্রক্রিয়া। তো আমি তো আসলে আইনজীবী হিসেবে যতটুকু তাকে বলা দরকার আইনি প্রক্রিয়াটা, সেটা আমি তাকে বুঝাই দিয়েছি। এর অর্থ এই না যে আমি তাকে বলেছি আপনি আমাকে আইনজীবী নিয়োগ করেন। আমার কথা ছিল যে আপনার আইনি এই প্রতিকারটা আপনি পেতে পারেন। আর আপনি জানেন যে আমি ফেসবুক স্ট্যাটাসে বলেছি, যদি আনিসা কিংবা তার পরিবার যদি মনে করে কখনো আইনগত কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে তারা মনে করলে আমি বিনা পারিশ্রমিকে আমার চেম্বার থেকে মামলাটি করব। তো আমার কথা বলার পরবর্তীতে আনিসার আম্মা কিছুটা আশ্বস্ত হয়েছেন বলে আমার মনে হয়েছে। এরপরে তিনি আমাকে আনিসার সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আনিসার সঙ্গে কথা বলেছি। তারও একই রকম, সে প্রচন্ড বিব্রত ছিল, প্রচন্ড রকম টেনশনে ছিল। সেসব খুব ভাঙা কণ্ঠে আমাকে বললো যে স্যার, আমি কি পরীক্ষা দিলে কি আমার রেজাল্ট আসবে কিংবা আমি কি পরীক্ষা দিব কিনা। আমি বললাম যে দেখো, তুমি নিশ্চিন্ত মনে পরীক্ষা দাও। আমি বিশ্বাস করি সরকার হয়তো তোমার এটা বিবেচনা করবে, বোর্ড বিবেচনা করতে পারে, তোমার শিক্ষকরা তোমার সঙ্গে আছে। আর যদি না হয় তাহলে আইনি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে। তখন আমি এই ক্ষেত্রে এই যে 2000 সালের মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের মামলা রেফারেন্সে তাকে বলেছি। ছাত্রছাত্রীদের পক্ষে আরো কয়েকটি মামলা আমি করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের একটা পুরো ব্যাচের পরীক্ষা ক্লাস শুরু হওয়ার পরে বাতিল করেছিল হাইকোর্ট বিভাগে মাননীয় বিচারপতি জনাব জুবাইর রহমান চৌধুরী, যিনি বর্তমানে আপিল বিভাগে আছেন। তিনি একটি যুগান্তকারী রায় দিয়েছিলেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে এই স্টুডেন্টরা কিন্তু পরবর্তীতে শিক্ষা জীবন পুরো একটা ব্যাচ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং তারা পরীক্ষায় অ্যাপিয়ার করেছে, হয়তো বেরিয়ে গেছে এর মাঝখানে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষে, ঢাকা ইউনিভার্সিটি, এমনকি বুয়েটের ছাত্রদের পক্ষে যারা ছাত্রত্ব নিয়ে অনেক রিট পিটিশন দায়ের করে প্রতিকার পাওয়া সম্ভব। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তাদের প্রাথমিক যে আশ্বাস যেটুকু পাওয়া দরকার তারা পেয়েছিল। আমার উদ্দেশ্যই ছিল মেয়েটা যেন বাকি পড়াশোনার পরীক্ষার জন্য প্রস্তুতিটা নেয়। ইত্তেফাক প্রথম ব্রেকডাউন করলো, খেয়াল করে দেখবেন তার পরিবারের কাছে কিন্তু খুব সহজে কেউ পৌঁছাতে পারে নাই। আপনি নিজেও বলেছেন আপনি মেয়েটার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেও কিন্তু করতে পারেন না। স্বাভাবিকভাবেই তার ইন্টারভিউতে মানুষ কিন্তু থাকবে না, এবং তার মা তো অসুস্থ, তার খালার কথা বলেছেন। শিক্ষকরাও হয়তো একটা পর্যায়ে মনে করেছিল মিডিয়াতে গেলে তারা হয়তো এক ধরনের বুলিং এর শিকার হতে পারে, হয়তো সে কারণে তারা মিডিয়াকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন। বাট আমি অত্যন্ত সততার সঙ্গে তাদের ফোন নাম্বার যোগাযোগের ব্যাপারটা আমার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কারণ এখন যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, আমার মনে হয় না তাকে এখন সুযোগ দেওয়া উচিত সে যেন পরীক্ষায় পড়াশোনা করে এটাকে পারে। আমি অনেকটা বলতে পারেন একজন অভিভাবকের মতো করে আমি আমার দায়িত্ব পালন করেছি। সুতরাং এটা যতটা না আইনজীবী হিসেবে, তার থেকে বেশি একজন অভিভাবক হিসেবে, কারণ তার বয়সী সন্তানও আমার আছে।
এবং সেই বিবেচনা করে করেছি। কারণ আমি তাকে বলেছি যে এই পদ্ধতিগুলো আপনাদের জন্য আছে, আপনারা যদি মনে করেন। আমি তাকে আদালতের বিষয়টা শেষ প্রক্রিয়া, এবং আমারও একটা বিশ্বাস ছিল যে হয়তো এই সরকার অ্যাক্ট করবে, তারা হয়তো এটাকে বিবেচনা করবে, কারণ এটা অত্যন্ত মানবিক ব্যাপার। তবে আমি মেয়েটাকে ধন্যবাদ জানাই, তার মায়ের প্রতি যে ভালোবাসা। অনেক সন্তান হয়তো এমনও হতে পারতো যে আম্মু তুমি অমুকের কাছে রিক্সায় উঠাই দিলাম, আমি পরীক্ষাটা আগে আমার অ্যাটেন্ড করি, তা তো সে করে নাই। সুতরাং মায়ের প্রতি তার মমত্ববোধ, ভালোবাসা, তার বাবা নেই, সেও একটা অভিভাবকত্বের ভূমিকা পালন করেছে সন্তান হিসেবে মায়ের প্রতি। সুতরাং এটাও তার একটা ভালো দিক। 18 বছর একটা মেয়ে, সে কতটুকুই বা এরকম একটা ভালনারেবল সিচুয়েশন, এর মাঝখানে হয়তো সোশ্যাল মিডিয়া, নানা মিডিয়াতে তার এগুলো স্বাভাবিকভাবে সে পাজল ছিল, তার মা অসুস্থ। সুতরাং তাদের তো একটা শুধুমাত্র পরীক্ষার টেনশন না, তার মায়ের অসুস্থতাও তো তাদের জন্য টেনশনের ব্যাপার ছিল। তারা খুবই পাজল ছিল। আমি এই কারণেই বললাম যে তারা কিন্তু প্রথমে আমার কথায় আশ্বস্ত হতে পারে নাই। আমি যখন ফোন করেছি, আমার পরিচয় দিয়েছি, যখন আমি কথা বলেছি, আমি যখন বলেছি তুমি নিশ্চিন্ত মনে পড়াশোনা করো, বাকি পরীক্ষার প্রিপারেশন নাও, আমি বিশ্বাস করি তোমার এটা কোনো অসুবিধা হবে না। শিক্ষক অভিভাবকদের ভূমিকা তো লোকো প্যারেন্টিস, অর্থাৎ একজন জৈবিক পিতামাতা যেরকম ভূমিকা পালন করবেন, অনেকটা শিক্ষক সেই ভূমিকা পালন করবেন। আমার মনে হয় তিনি সে দায়িত্বটি পালন করেছেন। এর মাঝখান থেকে তো সকালবেলা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টার বরাতে বলা হয়েছে যে তাকে মানবিকভাবে বিবেচনা করা হচ্ছে। এই বিবেচনাটা সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত বলতে চাই। আজকে আমি ওই কলেজের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং সেখানে শিক্ষা উপদেষ্টার রেফারেন্সে তার সঙ্গে বলা হয়েছে যে মেয়েটা যেন বাকি পরীক্ষাগুলো অ্যাপিয়ার করবে। সরকার বোর্ড কর্তৃপক্ষ এটি দেখছে। তিনি আমাকে যেটি বলেছেন, হয়তো এমনটি হতে পারে যে দ্বিতীয় পত্রের যে মূল্যায়ন যেটা হবে তার পরিপ্রেক্ষিতে গড় করে নতুন করে পরীক্ষা নিয়ে হয়তো তার এইটাকে কাভার আপ করা যাবে। তো সেটা তো আমাদের উদাহরণ গত বছর আছেই। আপনি জানেন যে জুলাই আগস্টে আন্দোলনের সময় এইচএসসি পরীক্ষা হতে পারে নাই। যে কটা পরীক্ষা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সব বোর্ডে একরকম হয়নি, তার মধ্যে বন্যা ছিল। তো সব কিছু বিবেচনা করে তখন তো এগ্রিগেট জেনারেলি করা হয়েছে। এটা হয়তো সিঙ্গেল হ্যান্ডেডলি এই আনিসা আহমেদের জন্য করবে। এর পাশাপাশি আমি মনে করি যে আরেকটি মেয়ে ভৈরবের খাদিজা, তার জন্য আমার বিশ্বাস করি সরকার। আমি আরেকটি দেখেছি গতকাল উত্তরাতে দুটি ছেলে সম্ভবত পরীক্ষা দিতে পারে নাই। আমাকে সকালে একজন ছাত্রদলের কর্মী জানিয়েছে হবিগঞ্জে এমন একটি ঘটনা। আমার মনে এগুলো তো খুব নগণ্য সংখ্যক ব্যক্তি, যদি কেস টু কেস বেসিস করে যদি দেখা যায় যে আসলে তাদের বিলম্বের কারণে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারে নাই, তাদের নিয়ন্ত্রণের বাইরের কোনো কারণে, তাহলে আমার মনে হয় বোর্ড কর্তৃপক্ষ তাদের প্রতি মানবিকভাবে এটি বিবেচনা করতে পারেন। নাসিরউদ্দিন নাসির আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এটা একটা ভালো জিনিস যে ছাত্র সংগঠন হিসেবে তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তারাও ওই ছাত্রীটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তবে আমার একটা আহ্বান থাকবে যে সমস্ত শিক্ষার্থী এমন ঘটনা কারোর জন্য ঘটুক সেটি কারো প্রত্যাশিত নয়। আর অন্যান্য যে দু একটি ঘটনা ঘটেছে, অ্যাডমিট কার্ড পাননি, পরীক্ষার হলে খারাপ করেছেন, তাদেরকে আমি বলবো যে জীবনে চলার পথে সামনের দিকে এগিয়ে যেতে গেলে, জীবনকে গড়তে গেলে অনেক সতর্ক থাকতে হবে, অনেক সচেতন থাকতে। আনিসার মতো ঘটনা কারো না ঘটুক, কিন্তু অন্য কোনো ঘটনার দোহাই দিয়ে কেউ যেন কোনো সুযোগ না নেয়, সেটিও কিন্তু আমার প্রত্যাশা থাকে।